নমস্কার, কেমন যাবে শেয়ার বাজারের নতুন একটা এপিসোড। ঠিক এমন একটা সময়ে আজকের এই এপিসোডটা করছি, তাতে আমরা কাশ্মীরের বিষয় নিয়ে অত্যন্ত মাত্রায় চিন্তিত ইন দ্য সেন্স হচ্ছে, সারা বিশ্বে যখন একটা অর্থনৈতিক দামামা বেজেছে, ট্রাম্পের আমাদের বিভিন্ন ধরনের সারা বিশ্বের অর্থনীতির ওপর ট্রাম্পের বিভিন্ন নীতির যে একটা এফেক্ট, সেটা নিয়ে যখন আমরা চিন্তিত, আমাদের দেশের জিডিপি উল্লেখযোগ্যভাবে নিচের দিকে নামার জন্য আমরা যেটা চিন্তিত, মনসুনটা নিয়ে যখন আমরা খুব চিন্তিত, রিকভারিটা কোন পথে হবে, রেসিপ্রোকাল ট্যারিফের ব্যাপারটা নিয়ে যখন আমরা চিন্তিত, বিভিন্ন বিষয়, আইটি কোম্পানি বলুন, এগ্রিকালচারাল কোম্পানি বলুন, স্টিল সেক্টর বলুন, মেটাল সেক্টর বলুন, সব কিছু নিয়ে আমরা যখন একটু ভীত সন্ত্রস্ত অবস্থায় চলছিলাম, তখন একটা খুব সুন্দর রিকভারি বাজারে কিন্তু এসছে। এবং সেই রিকভারিটা নিয়ে আমি গতবারের যে ভিডিওটা করেছি, আপনাদের নিশ্চয়ই মনে আছে, একদম পিন পয়েন্টে 21,700 লেভেল থেকে যে বাউন্সটা হয়েছে, সেই বাউন্সটা নিয়ে আমি এরকম আশাবাদী ছিলাম। সেই জায়গায় হঠাৎ করে আবার এখন একটা নতুন সমস্যার উদ্রেক হলো, এবং সেটা হলো পেহেলগাঁওতে নিরীহ কয়েকজন ভারতবাসীর ওপরে একটা নৃশংসতম হত্যাকাণ্ড, সেই ধরনের একটা হত্যাকাণ্ড ঘটে গেছে। এবং তার ফলাফল হিসাবে দুটো দেশই বিভিন্ন সময়ে যারা পরস্পরের প্রতি বৈরিতা প্রদর্শন করে এসছে, দুটো দেশই এখন কিন্তু একটা যুদ্ধ আবহ তৈরি করেছে। তো এখন মুশকিল হলো এই যুদ্ধ আবহতে গিয়ে একটা ইললজিক্যাল প্যাটার্ন, যেখানে লজিকটা খুঁজে পাওয়া যাবে না, সেরকম একটা প্যাটার্নে মার্কেট মুভমেন্ট করে। এটা নিয়ম যে যুদ্ধের সময় বা ধরুন একটা আতঙ্কর পরিবেশ যদি কখনো তৈরি হয়, তো সেটার সম্পর্কে একটা নেগেটিভ ভীতি কাজ করে অর্থনৈতিক বাজারে। পাকিস্তানের শেয়ার বাজারে একটা বড় পতন হয়েছে, আমাদের দেশের শেয়ার বাজারেও অতটা বড় কিছু এখনো হয়নি, কিন্তু আমাদের এখানে কি আদৌ সেরকম কোনো সম্ভাবনা আছে, এটা এক নম্বর ভাবার বিষয় আছে। 2 নম্বর হচ্ছে এই যুদ্ধর বিষয়টা, এটা কতটা শেয়ার বাজারকে এফেক্ট করেছে। এইটা নিয়ে আজকের এপিসোডটা করি আর কি, যাতে এই বিষয়টা সম্পর্কে আপনাদের একটা স্বচ্ছ ধারণা থাকা দরকার বলে আমার মনে হচ্ছে, বা শেয়ার করার দরকার। মূল বিষয়টা হলো যুদ্ধটা সম্পর্কে একটা ওয়ার টাইম পাজল বলে একটা কথা আছে। আমি মজাটা নিয়ে শুরু করি, যদিও যুদ্ধের বিষয়টা কখনোই মজার বিষয় নয়, অবশ্যই বিরাট বড় অর্থনৈতিক ক্ষতি, কিন্তু তা সত্ত্বেও একটা মজার বিষয় আছে। সেটা হচ্ছে যুদ্ধ লাগলে পরে অতীতে দেখা গেছে, যুদ্ধ যতক্ষণ না লাগছে ততক্ষণ পর্যন্ত মার্কেট একটু নেগেটিভ থাকে, মার্কেটে একটু বলতে পারেন একটু আতঙ্কের পরিবেশে থাকে, মার্কেটে কি হয় একটা ভাব থাকে। যুদ্ধ লেগে গেলে পরে মার্কেট কিন্তু রিকভার করে চলে আসে। তো এর সঠিক কোনো ব্যাখ্যা আসলে খুঁজে পাওয়া যায় না। একটাই ব্যাখ্যা, সেটা ডাও সাহেবের সেই ব্যাখ্যা, অর্থাৎ অ্যাভারেজ ডিসকাউন্টস এভরিথিং, অর্থাৎ সমস্ত কিছু অ্যাভারেজ ডিসকাউন্ট, মার্কেট ডিসকাউন্ট করতে করতে যায়। কোভিডের সময় আমরা দেখেছিলাম যে মার্কেট একেবারে তলানি থেকে উইদিন 6 মান্থস 7 মান্থস পুরো রিকভারি করে একেবারে নতুন হাই করেছিল। কাজে সেক্ষেত্রেও কিন্তু একই ধরনের বিষয়টাই খাটে, শুধু যে যুদ্ধের ক্ষেত্রে খাটে সেটা এটা একটা বলতে পারেন একটা ফেনোমেনা, যে নর্মালি বাজার যখন যুদ্ধ এক্সপেকটেশন থাকে, বাজার নার্ভাস থাকে, বাজারে পতন থাকতে পারে, বাজারের একটা যে কোনো দিকে একটা ফিজিক্যাল মুভমেন্ট হতে পারে। কিন্তু যখনই যুদ্ধটা লেগে গেল বা একটা সম্ভাবনা তৈরি হলো যে এবারে একটা যুদ্ধ চলবে একটা নির্দিষ্ট দিন অবধি, বাজার কিন্তু বাজারের মতো কিন্তু একটা বাউন্স ব্যাক এপিসোড দেয়। তো যেহেতু ভারত পাকিস্তানের মধ্যে যদি একটা এরকম টেনশন তৈরি হয়, তা সেটা নিয়ে নিশ্চয়ই আমেরিকার শেয়ার বাজার খুব একটা ভাববে না, অত্যন্ত স্বাভাবিক। তো এটা ভারত আর পাকিস্তানের শেয়ার বাজার নিয়ে, শেয়ার বাজারে মূলত এর মধ্যে এফেক্ট পড়বে, কিছুটা চীনের মধ্যে এফেক্ট পড়তে পারে। তো আমি একটুখানি পিছিয়ে যাই বলতে আমি একেবারে প্রথম বিশ্বযুদ্ধ থেকে একটু কি হয়েছে যুদ্ধগুলোতে, এই টোটাল যুদ্ধগুলি একটু পড়াশোনা করছিলাম। তো সেক্ষেত্রে এগুলো পেয়েছি, খুব ইন্টারেস্টিং কতগুলো জিনিস পেয়েছি, সেগুলো একটু আপনাদের সঙ্গে শেয়ার করি।
প্রথম যুদ্ধ যখন লাগে, এই রিকভারিটা 88% রিকভারি হয়েছিল 30% ফলের এগেনস্টে, এবং সেটা হয়েছিল 48 দিনের মধ্যে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ, সেখানে 50% রিকভারি দেখা গেছিল 19.8% ডাউনের রেসপেক্টে, অর্থাৎ মানে পড়ছে 19.8, যখন উঠছে তখন সেটা অনেক বেশি। ওয়ার্ল্ড ওয়ার 1 এবং ওয়ার্ল্ড ওয়ার 2 অর্থাৎ দুটো ক্ষেত্রেই একই ধরনের কিন্তু একটা পজিটিভ রিকভারি। যখনই যুদ্ধটা চলতে শুরু করেছিল বা শেষের দিকে এসছে, তখনই কিন্তু এরকম ধরনের একটা পজিটিভ রিকভারি এসছে। আর টোটাল যেটা ধরুন ইউএসএ যে টেররিস্ট অ্যাটাক হয়েছিল আমরা জানি 9/11-এর, সেটা সম্পর্কে পড়াশোনা করছিলাম। সেটাতে আবার দেখা যাচ্ছে যে যখন পড়েছে তখন ওভারঅল পড়েছে হচ্ছে -4.9%, আর যখন রিকভারি করেছে 11% রিকভারি করেছে 31 ডেজের মধ্যে, অর্থাৎ 31 দিনের মধ্যে কিন্তু সেই রিকভারিটা চলে এসছে। সমস্ত যুদ্ধগুলোকে আমি 1911 প্রথম বিশ্বযুদ্ধ থেকে শুরু করে একেবারে 2023-24 অব্দি যদি প্রত্যেকটা যুদ্ধগুলোকে যদি একটা অ্যাভারেজ করা হয়, তাহলে যুদ্ধ যেদিন লাগে, অর্থাৎ যুদ্ধটা যদি হঠাৎ করে যদি একটা বলতে পারেন একটা নিজাক রিয়াকশন দেয়, সেটা ক্ষেত্রে আলাদা। কিন্তু যুদ্ধ হবে এরকম একটা পরিস্থিতিতে মোটামুটিভাবে অ্যাপ্রক্সিমেটলি 5% মতো ডিক্রিজ কিন্তু এক একটা যুদ্ধ দেখিয়েছে, আমি অ্যাভারেজে বলছি। বটম হয়েছে মোটামুটি 20 থেকে 22%। সেই বটমটা রিকভার করছে 47 ডেজের মধ্যে, অর্থাৎ 47 দিনের মধ্যে যুদ্ধের যা এফেক্ট পুরোটা কমপ্লিট করে আবার নতুন হাইয়ের দিকে চলে গেছে। অতি সম্প্রতি একটা উদাহরণ দিই, 2022 সালের ফেব্রুয়ারি 24 তারিখে রাশিয়া যখন ইউক্রেনকে আক্রমণ করল, তখন 7% একটা S&P 500-এ, অবশ্যই আমেরিকার শেয়ার বাজারে 7% একটা ডিক্রিজ হয়েছে বা 7% ফল হয়েছে, এবং সেটা কিন্তু এক মাসের মধ্যে রিকভার করে S&P 500 কিন্তু সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে গেছে। অর্থাৎ টোটাল যে জিনিসটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে যুদ্ধের শেয়ার বাজারের ওপরে যুদ্ধের এফেক্টটা কিন্তু খুব একটা বড় কিছু পড়ে না। এবং খুব অসাধারণ জিনিস যেটা, সেটা হচ্ছে যুদ্ধটা যখনই একটু পুরনো হয়ে যায়, মানে ধরুন এখন রাশিয়া ইউক্রেনের যুদ্ধের কি এফেক্ট আছে আমাদের মার্কেটে? নিশ্চয়ই কিছু নেই, সারা বিশ্বের মার্কেটে কিছু নেই। এখনো তো যুদ্ধটা প্র্যাকটিক্যালি শেষ হয়নি, পুরো কমপ্লিট হয়নি। তো ইসরায়েল প্যালেস্টাইনের মধ্যে যুদ্ধ, তো এই যুদ্ধগুলো কিন্তু সবসময় যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে যুদ্ধটা যখন শুরু হবে তখনই হয়তো একটা নিজাক রিয়াকশন বাজার দেবে, একটা হুড়মুড় করে পতন, সেখান থেকেই কিন্তু আবার একটা ভিশেপ রিকভারি, একেবারে প্র্যাকটিক্যালি ভিশেপ রিকভারি, সেই রিকভারিটাও কিন্তু খুব একটা বেশি দিন সময় নিচ্ছে না। আমি বললাম ম্যাক্সিমাম 30 days to 47 ডেজের মধ্যে অ্যাভারেজে, একটু এদিক ওদিক তো হবেই, তো 30 থেকে 45 দিন 50 দিনের মধ্যেই কিন্তু আমরা অবশ্যই সেই জায়গাটা থেকে আবার পুনরায় নতুন জায়গায় চলে আসবো। তাহলে এখন মজা হলো যে এই যুদ্ধের বিষয়ে যদি এরকমই ব্যাপার থাকে, তাহলে যুদ্ধের ঘটনাগুলোকে কিন্তু ইউটিলাইজ করা যায় স্টক মার্কেটে। খুব সহজ একটা পন্থা হচ্ছে যে যখনই এরকম ধরনের যুদ্ধের একটা আবহ তৈরি হবে, তখনই কিন্তু মার্কেট যখন পড়বে তখন অত্যন্ত স্বাভাবিক, দেখুন ইকোনমিতে একটা বড় আঘাত, ট্রাম্পের রেসিপ্রোকাল ট্যারিফের গল্প, টোটাল সিস্টেমের উপরে ইকোনমির প্রাইভেট সেক্টরের পার্টিসিপেশন নেই, এই জিনিসগুলো কিন্তু সহজে কাটবার নয়। কিন্তু আজকে একটা টেররিস্ট অ্যাটাক, কিন্তু আজকে একটা যদি ধরুন কোনো একটা বড় কোনো যুদ্ধের একটা আবহ তৈরি হয়, তাহলে তার এফেক্টটা কিন্তু আমাদের মতো যেটা মানে আমাদের অর্থনৈতিক পরিকাঠামোতে, আমি পাকিস্তানের অর্থনৈতিক পরিকাঠামোর ক্ষেত্রে সম্পূর্ণ আলাদা হবে, নিশ্চয়ই আপনারা জানেন, তারা প্রচুর চাপে রয়েছে। তো সেই চাপটা থেকে তারা কিভাবে নিজেরা উদ্ধার হবে সেই বিষয়টা আলাদা, কারণ যুদ্ধের অবশ্যই তার একটা নেগেটিভ এফেক্ট আসবে, নিশ্চয়ই তাই আসবে। কিন্তু আমাদের দেশের বর্তমান যে পরিস্থিতিতে আছে, অর্থাৎ আমাদের অর্থনীতি যে জায়গায় দাঁড়িয়ে আছে, তাতে যুদ্ধের যে বিরাট কিছু একটা মানে পুরো জিনিসটাকে একেবারে সর্বশেষ প্রান্তে পাঠিয়ে দেওয়ার মতো অবস্থায় কিন্তু নেই। কাজে এই জায়গাগুলোতে কোয়ালিটি স্টক অবশ্যই কিনতে হবে।
বাজার যখন পড়বে তখন কিন্তু অবশ্যই সেই জায়গাগুলোকে কিনতে হবে। আমি বারবার করে অনেক সময় আপনাদের সাথে যখন বিভিন্ন সময় আলাপ আলোচনার মাধ্যমে বলেছিলাম যে কেনা বন্ধ করবেন না, কেনা বন্ধ করবেন না। বাজার কখন বটম আউট হয়ে সেখান থেকে ব্যাক করে যাবে আপনি বুঝতে বুঝতে যে সময়টা লাগবে সেই সময় দেখবেন ততক্ষণে শেয়ার বাজার কিন্তু শেয়ারটা কিন্তু অনেক বেড়ে গেছে। যারা আমার কাছে বিভিন্ন সময় যারা বিভিন্ন ধরনের পোর্টফোলিও করেন বা আমার মতামত অনুযায়ী নিজেদের পোর্টফোলিওগুলো বানান, তারা কিন্তু প্রত্যেকেই, আমি আপনাদের বলি, তারা কিন্তু প্রত্যেকেই এই প্রশ্নটা আমাকে অনেকেই করেছিলেন যে স্যার বাজার তো এরকম পড়ছে 30% 40% মতো একটা ডিক্রিজ হচ্ছে এক একটা স্টকে, হোয়াট টু ডু নাও। খুব স্বাভাবিক প্রশ্ন আসে। আমি তখন বলেছিলাম যত বেশি বেশি পড়ে এইগুলোকে অ্যাকুমুলেট করো, কারণ এই দামে কিন্তু এই স্টকটাকে আর পাওয়া যাবে না। অ্যাকুমুলেশনটা কিভাবে হবে সেটার একটা পদ্ধতি আছে। সব কি টাকা একেবারে লাগিয়ে দেবো না, সেটার অবশ্যই একটা পদ্ধতি আছে। সেই পদ্ধতি মেনটেন করেই তারা কাজ করেন এবং সেখানে কিন্তু অ্যাকুমুলেশন করেছেন, এবং করেছেন বলে এই যে ধরুন 21,700-800 থেকে মার্কেট মোটামুটিভাবে 24,500 অব্দি এই যে একটা রান দিল, এই রানে কিন্তু এদের লস তো মেকআপ হয়েছেই, উল্টে কিন্তু সেই সমস্ত জায়গা থেকে তারা প্রফিটে চলে এসছে। আমি বারবার যেটা বলি যে মার্কেট যখন উপরে ওঠে তখন অনেক বেশি পার্সেন্টেজ গেইন হয়, মার্কেট যখন নিচে নামে তখন কিন্তু পার্সেন্টেজ কম লস হয়। মানে সেই 10 টাকারটা 5 টাকা হওয়া মানে 50% পড়া, আর 5 টাকারটা 10 টাকা হওয়া মানে 100% ওঠা। সেটা যে পুরনো গল্প আছে সেটা আপনারা জানেন। তো যাই হোক, এরকম একটা বিষয়। তার মানে আমরা মোটামুটি যুদ্ধর যদি কোনো এরকম সম্ভাবনা তৈরি হয় তাহলে অবশ্যই সেই টিপসটাকে আমরা অবশ্যই কাজে লাগাবো। অর্থাৎ এই বাজার, এই যুদ্ধ নিয়ে বাজার কিন্তু খুব একটা বেশি আতঙ্কিত হবে না, এবং আপনারাও হবেন না। আপনারাও খুব তাড়াতাড়ি দেখবেন এই রিকভারিটা খুব অসাধারণ হয়, বরঞ্চ রিকভারি করবার একটা প্রচেষ্টা দেখা যায়। অর্থাৎ সমস্ত ইনভেস্টাররা কিন্তু যা সমস্যা, আমরা প্রত্যেকেই দেশপ্রেমী, আমরা প্রত্যেকেই দেশকে ভালোবাসি, সমস্ত ইনভেস্টাররা কিন্তু এই যুদ্ধের জন্য খুব একটা বেশি তাদের দেশের অর্থনীতিকে বা তাদের দেশের শেয়ার বাজারকে খুব একটা কষ্টে ফেলতে চান না। একটু সামান্য ভয়টাই তো লাগবেই, স্বাভাবিকভাবে একটা যুদ্ধ হলে একটা তো ভয় লাগবে, অর্থনৈতিক ভয় তো লাগেই, কিন্তু আদারওয়াইজ খুব একটা বেশি কিন্তু চাপের বিষয় থাকে না। অবশ্যই চাপের বিষয় কিন্তু যারা যুদ্ধ করছেন, যারা পুরো বিষয়টা করছেন তাদের কাছে তো বিরাট বড় একটা সমস্যা, সেটা নিয়ে তো কোনো আলোচনাই হয় না। যেহেতু শেয়ার বাজার নিয়ে আলোচনা করছি সেই কারণে সেই অপরচুনিটির কথা বলছি। অবশ্যই যুদ্ধ আমরা কেউই চাইবো না, কখনোই চাইবো না, কোনো মানুষই চাইবে না যুদ্ধ লাগুক। যাই হোক, তাহলে আমরা মোটামুটিভাবে একটা ওভারঅল একটা ভাবনা আমরা আজকে রাখলাম যে যুদ্ধের বিষয়টা নিয়ে, অর্থাৎ এই যুদ্ধ নিয়ে আলোচনাটা মোটামুটি আমি শেষ করলাম। এবার চলে আসছি আজকের বাকি অংশের মধ্যে প্রথমেই যে কথাটা বলবার সেটা হচ্ছে যে আগামীকাল আমার ডেরিভেটিভ ব্যাচ শুরু হচ্ছে নতুন। যারা ইতিমধ্যেই প্রত্যেকে ঢুকে গেছেন, অর্থাৎ যারা এই কোর্সের মধ্যে আছেন এবং যারা মানে আমার সাথে আমার টোটাল এই ডেরিভেটিভ কোর্সটাতে করছেন, অনেকেই আছেন মানে প্রথমবার করেছেন আবার দ্বিতীয়বার ঢুকেছেন বা তৃতীয়বার ঢুকেছেন, এরকম মানুষও আছেন। তো আমরা আগামীকাল সকাল 8টা থেকে 10টা থেকে শুরু করছি। প্রত্যেকের সঙ্গে আমাদের গ্রুপটাও তৈরি হয়ে গেছে, সেই গ্রুপে আমরা প্রত্যেকে মেম্বারও হয়ে রয়েছি। তো আমরা যথাসময় সেইটা শুরু করব, অর্থাৎ আমাদের ডেরিভেটিভ ক্লাসটা কালকে শুরু হচ্ছে। আরেকটা যেটা অ্যানাউন্সমেন্ট ইতিমধ্যেই আপনাদের কাছে করা আছে সেটা হচ্ছে জুলাই মাসের 6 তারিখে আমার নেক্সট রিসার্চ অ্যানালিসিসের ব্যাচ শুরু হচ্ছে। পড়াশোনা না করে শেয়ার বাজারে কিছু হয় না, এত প্রথম বলা, শেষে বলা, মাঝে বলা, সবসময় বলা। যা করবেন পুরোটাই নিজের কনফিডেন্সে করুন। এবং যেটা সবচেয়ে মজার কথা, আমার কাছে যারা ক্লাস করেছেন তারা কিন্তু এটা স্বীকার করেন যে বেসিক্যালি আমার এই বক্তব্যটা কতটা ভাইটাল সেটা কিন্তু ক্লাসের শেষ দিনে তারা বলেন যে এটা না করলে তো স্যার কিছুই জায়গায় ছিলাম না। অর্থাৎ পুরোটাই কিন্তু একটা নতুন এরিয়া, নতুনভাবে পড়াশোনা করা, নতুনভাবে জানা। 85 বছরের ইয়ং ম্যানও আমার কাছে ক্লাস করেছেন বা করছেন, আবার 12-13 বছরের ছেলে মেয়েরাও কিন্তু ক্লাস করছে। কাজে এটার মধ্যে কোনো বয়সের যেরকম সীমারেখা নেই। এটা অবশ্যই একটা বিরাট বড় প্লাস পয়েন্ট হয় নিজের জীবন জীবিকা নির্বাহের ক্ষেত্রে। অনেক সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখছি জীবন জীবিকা সরাসরিভাবে চ্যালেঞ্জড হচ্ছে, সেখানে শেয়ার বাজার একটা অল্টারনেটিভ বটেই। আমি বারবার এই কথা বলে এসেছি, বিশেষ করে বাঙালিদের মধ্যে শেয়ার বাজারের জনপ্রিয়তা যাতে আরও বাড়ে এবং মানুষ যাতে সঠিকভাবে পড়াশোনা করে কাজটা করতে পারে, এর জন্যও কিন্তু মানে আমার প্রচেষ্টা সবসময় থাকে।
তো অসংখ্য ছাত্রছাত্রী আমার আছে, আপনারা জানেন, ইতিমধ্যে 22-23 বছর হয়ে গেল এই মার্কেটে আমি পড়িয়ে চলেছি। তো কাজেই এখন ছাত্রছাত্রী সংখ্যাটাই বোধহয় অনেকটাই তৈরি হয়ে গেছে। তো যাই হোক, প্রত্যেকটা সেক্টরে রয়েছে, এটাও কিন্তু একটা বড় ব্যাপার যে শুধু যে মানে একটা জায়গা থেকে সমস্ত ছাত্রছাত্রীরা তা তো হচ্ছে না, বিভিন্ন জীবন জীবিকা থেকে এসছেন এবং তাদের কাছে কিন্তু কারোর কাছে এটা হয়েছে যে তারা সরকারি চাকরির সমস্ত সুযোগ সুবিধা ছেড়ে দিয়েও তারা কিন্তু শেয়ার বাজারকেই নিজের জীবনযাপনের অঙ্গ হিসাবে নিয়েছে। আমার কাছে এরকম প্রভূত উদাহরণ আছে। তো এটা ঘটনা, যেটা সত্যি সেটাই বললাম। যাই হোক, তো জুলাই মাসের 6 তারিখে রিসার্চ অ্যানালিস্টদের ব্যাচ শুরু হচ্ছে। আপনারা যারা নাম এনলিস্ট করতে চান, অনেকেই করে ফেলেছেন, যারা এনলিস্ট করতে চান ইমিডিয়েটলি কিন্তু তারা আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। এবার চলে আসি ডেরিভেটিভ ক্লাব। ডেরিভেটিভ ক্লাব হচ্ছে আমাদের এই যারা ডেরিভেটিভ নিয়ে পড়াশোনা করি, এই যারা ডেরিভেটিভ নিয়ে বেঁচে থাকার চেষ্টা করি, তাদের জন্য এই ডেরিভেটিভ ক্লাব। ডেরিভেটিভ ক্লাবে আমরা এই সপ্তাহে 2 করে 2 দিন আমি বসি, একটা বুধবার দিন, একটা শনিবার দিন রাত্রেবেলা। তো আমরা সেদিনকে আপনাদের সমস্ত কোয়ারিজের অ্যান্সার আমি দিই, একেবারে চার্ট দেখিয়ে কিভাবে চার্টের একটা কল জেনারেট হচ্ছে, কিভাবে নিফটি ব্যাংক নিফটি সম্পর্কে আমার কি আইডিয়া থাকছে, এগুলো অবশ্যই ডেরিভেটিভ ক্লাবে আমরা আলোচনা করি। এই যে ধরুন 21,700 গল্পটা অবশ্যই ডেরিভেটিভ ক্লাবে ডিটেলসে আলোচনা করেছিলাম এবং তার ফলাফল হিসাবে কিন্তু এই যে 3000 পয়েন্টের উপরে প্রায় 3000 পয়েন্টের র্যালি, এই র্যালিটা কিন্তু আমরা সেখানে অবশ্যই একটা পজিটিভ র্যালি হিসাবে এনজয় করেছি। তো ডেরিভেটিভ ক্লাবে যারা আগ্রহী আছেন তারা অবশ্যই আমার কাছে হোয়াটসঅ্যাপ করতে পারেন। একটা মেম্বারশিপ আছে, 1.5 মাসের জন্য আছে, সারা বছরের জন্য আছে। আর যারা নর্মাল সুইং ট্রেডিং করেন, ছোট ছোট করে কিনে নিয়ে আবার বিক্রি করেন, তাদের জন্য আমার এই ভিডিওটা যে সাবস্ক্রাইব করেছেন তার ছবিটা তুলে পাঠালে আমি তার ডিটেলসটা দিয়ে দেবো। সারা বছরের জন্য একটা নামমাত্র একটা রেমুনারেশন নেওয়া হয়। এছাড়া নিফটি অপশান, ব্যাংক নিফটি অপশান, স্টক ফিউচার, স্টক অপশান, এগুলো সম্পর্কে যারা জানতে আগ্রহী, এগুলো সার্ভিস সম্পর্কে তারা আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করতে পারবেন। আর যেটা সেটা হচ্ছে একটা আমব্রেলা সার্ভিস আছে, অর্থাৎ সমস্ত কিছু নিয়ে একসাথে যাদের একটুখানি ক্যাপিটালটা বড়, তারা কিন্তু এটাতে খুব সুবিধাজনকভাবে কাজকর্ম করতে পারে। তো এই সমস্ত বিষয় রয়েছে আর কি। যাই হোক, তাহলে আজকের নিফটি যে জায়গাটায় অবস্থান করছে, আমি যদি মোটামুটি এবারে আমি একটুখানি অন্যরকমভাবে ট্রিটমেন্টটা করেছি। যেটা করেছি সেটা হচ্ছে যে আমি আপাতত যে লোটা হয়েছিল, অর্থাৎ 21,712 বা 14 এরকম একটা কিছু বোধ হয়, ওই 700-র ঘরেই, এই লোটা থেকে আমি যে লাস্ট যে হাই ছিল 26,000, এই টোটাল যে সিস্টেমটা, অর্থাৎ এখান থেকে যে লোটা করে এবার যেটা আবার বটমিং আউট হয়ে আবার যেটা আপ মুভমেন্ট আসছে, এইটা 24,012-তে কিন্তু একটা বিরাট বড় ধরনের একটা জায়গা ফেস করছে। অর্থাৎ 24,012-র উপরে যদি এখন নিফটি থাকে তাহলে পরে নিফটি নিয়ে খুব একটা ভাবনার কিছু নেই। 24,012 যদি ব্রেক হয়ে যায়, 23,478, 22,818 এগুলো হচ্ছে আপাতত সাপোর্ট এরিয়া। ওপর দিকে আমরা রেজিস্ট্যান্স ফেস করব 24,545 এবং 25,309। মোটামুটিভাবে নিফটি সম্পর্কে কিন্তু খুব নেগেটিভ কিছু মনে হচ্ছে না, অর্থাৎ যে কোনো নিফটি ডাউন সাইডগুলো কিন্তু আবার একটা করে বাইং আসবে এবং সেটাকে কিন্তু অবশ্যই আবার নতুন করে এগিয়ে যাওয়ার চেষ্টা করবে। ঠিক এরকমই হয়েছে লাস্টেই 2 সপ্তাহ ধরে। আমি বোধহয় লাস্ট 14 দিন আগে ভিডিওটা করেছিলাম, তখনই আমি 21,700 গল্প বলেছিলাম। তো তখন বোধহয় অ্যাপ্রক্সিমেটলি 22,200-150 এরকম একটা ছিল। সেই জায়গা থেকে যেটা এই যে ধরুন 24,000 অব্দি যে রানটা হচ্ছে, এটাতে কিন্তু এটাই মজা, যেটাকে যখনই আপনারা দেখবেন যে একটু নিচের দিকে পাচ্ছেন, তখনই সেখানে কিন্তু অবশ্যই আপনারা বাইং অপরচুনিটি তৈরি হবে। লেভেলস আমি মোটামুটি বলে দিলাম যে এরকম লেভেলস থাকবে, তবে একটু খেয়াল রাখবেন 24,012 ব্রেক করে যেন তলায় না চলে, তাহলে একটু সমস্যা হলেও হতে পারে, সেটা নিয়ে পরবর্তীকালে দেখা যেতে পারে, আলোচনা করব। ব্যাংক নিফটির ক্ষেত্রে আমি নিফটি সম্পর্কে পজিটিভ ভিউ রাখলাম। ব্যাংক নিফটির ক্ষেত্রে আপাতত যেটা খেয়াল রাখবেন, 54,437 যেন না ভাঙে। 54,437 যদি ভেঙে যায় তাহলে 53,634, 52,591 এবং 51,765 আমার হচ্ছে মানে নেক্সট সাপোর্ট এরিয়াগুলো। ওপর দিকে সিভিয়ার রেজিস্ট্যান্স আছে 56,000-এর,
56,975 এবং 58,050 হচ্ছে আমার মোটামুটিভাবে ব্যাংক নিফটির টার্গেট। ব্যাংক নিফটিও কিন্তু নিফটির মতোই, নিফটির থেকেও ব্যাংক নিফটি অবশ্যই আরও বেশি স্ট্রং। এবং আমি আগেও বলেছিলাম যে নিফটিটাকে তাও একটু ভালনারেবল মনে হচ্ছে যে এদিক ওদিক ব্যাংক নিফটি কিন্তু ভীষণ স্ট্রং দেখাচ্ছে এবং ব্যাংক নিফটি অবশ্যই নতুন হাইও করলো। কাজেই খুব একটা নেগেটিভ গল্প কিন্তু ব্যাংক নিফটিতে এই মুহূর্তে কোথাও নেই। আমি নিফটি ব্যাংক নিফটি দুটো ক্ষেত্রেই কিন্তু সেম কথা বললাম। তাহলে এবার চলে আসি শেষ প্রান্তে, অর্থাৎ আমার পোর্টফোলিওতে আমি এই সপ্তাহে 3টে স্টক আমার জন্য বেছেছি। একটা লার্সেন টুব্রো, একটা বেল, ভারত ইলেকট্রনিক্স এবং একটা ইনফি। এই 3টে স্টকের চার্ট আমার খুব ভালো লাগছে। তো এই 3টে স্টক আমার পোর্টফোলিওতে আমি এই সপ্তাহের জন্য বা আগামী 2 সপ্তাহের জন্য আমি আমার জায়গা মতো রাখবো। স্টপ লস থাকবে, টার্গেট থাকবে, আমি আমার প্রফিট বুকিং করব। তাহলে এবার একটু শেষ করি। শেষটা হচ্ছে এটাই, যুদ্ধ সম্পর্কে যাই ঘটে যাক, শেয়ার বাজার যুদ্ধ নিয়ে অতীতে খুব একটা বেশি কিছু ভাবেনি। শেয়ার বাজার অনেক বেশি চিন্তিত তার ইনফ্লেশন ডেটা কি আসছে, তার কিভাবে রেট ইনক্রিজ করছে না ডিক্রিজ করছে, কিভাবে অর্থনীতির পুরো শেপটা তৈরি হচ্ছে, কিভাবে রেজাল্টগুলো তৈরি হচ্ছে, আগামী দিনের রেজাল্টগুলো কি আসতে চলেছে, জুন কোয়ার্টার, বিশেষ করে জুন কোয়ার্টারের রেজাল্টটা নিয়ে আমি একটু বেশি চিন্তিত, সেটা কি আসতে চলেছে, এগুলো নিয়ে শেয়ার বাজার অবশ্যই ভাবছে। কিন্তু যুদ্ধ নিয়ে খুব একটা বেশি কিন্তু শেয়ার বাজারের আতঙ্কিত হওয়ার কোনো জায়গা নেই। তাহলে আজকে এটুকু থাকলো। কালকে ডেরিভেটিভ ব্যাচের সাথে দেখা হচ্ছে। আর আগামী জুলাই মাসের 6 তারিখে আমার রিসার্চ অ্যানালিসিসের ব্যাচ শুরু হচ্ছে, তার জন্য রেজিস্ট্রেশন প্রসেস চলছে। আপনারা যারা আগ্রহী তারা অবশ্যই যোগাযোগ করবেন, সেখানেও আবার দেখা হবে। সকলে ভালো থাকবেন, নমস্কার।